ভোলার ঐতিহ্যবাহী দুইটি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। বছরের পর বছর সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চললেও বর্তমানে শিক্ষক সংকটে নাজেহাল প্রতিষ্ঠান দুটি। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিষয় ভিত্তিক শিক্ষকের পদও রয়েছে খালি। ভোলার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক সংকট। এতে হোঁচট খাচ্ছে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম। দুই শিফটে বিদ্যালয় দুটিতে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বিদ্যালয়ে ৫২ অর্থাৎ ১০৪টি পদের বিপরীতে শিক্ষকের ৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। এ কারণে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে এক বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের। এতে নষ্ট হচ্ছে পাঠদানের গুণগত মান। একজন স্যারের পক্ষে তো এতগুলা ক্লাস দেওয়া সম্ভব না। বায়োলজি ক্লাসে যদি বাংলার শিক্ষক দিয়ে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে বায়োলজি যে বেসিক জিনিস সেটা তো আর ওনার মধ্যে নেই। দেখা যাচ্ছে যে যেখানে 2 ক্লাসে বসার কথা সেখানে 2টা টিচার থাকতো। সে 2 ক্লাসের বাচ্চা যখন এক ক্লাসে একজন টিচার ক্লাস নেয়, পাঠদান দেয়, তখন সেই টিচারও সম্পূর্ণ পাঠদান দিতে পারে না। প্রত্যেকটা বাচ্চা সেটা মাথায় নিতে পারছে না। লেখাপড়ার মান ধরে রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। ইংরেজি শিক্ষক ইংরেজি ক্লাস না নিয়ে অন্যের কাছে দেওয়া এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। স্টুডেন্ট আসলে বঞ্চিত হচ্ছে। উত্তর একটা বা 2টা ক্লাস করার পরে তার সঙ্গত কারণে একটু রেস্টের প্রয়োজন হয়। শিক্ষক না থাকার কারণে দেখা যায় একজন টিচার লাগাতার ক্লাস করতে হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের আইসিটির কোনো পদই নাই, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হয়নি। শূন্য পদের তালিকা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। তো এই অবস্থায় বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। 2 স্কুলের যে শূন্যপদগুলো আছে সেটা আমাদের কাছ থেকে তারা চান, 2-3 বারের বেশিও দেওয়া হয়ে গেছে। দ্রুত শূন্য পদে নিয়োগ না দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আবুল কালামের মারা যাওয়ার পর দীর্ঘ 15 বছর যাবৎ এ জরাজীর্ণ ঘরটিতে বসবাস করছেন তার স্ত্রী সালেহা বেগম। এই 15 বছরে একবারের জন্য ঘর থেকে বের হননি তিনি, কারোর সঙ্গে বলেননি একটি কথা। মাকন মাকন এটি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের 1 নং ওয়ার্ডের নাসনাপাড়া এলাকার মৃত আবুল কালামের বসতঘর। প্রায় 10 বছর আগে এই বসতঘরটি হেলে পড়েছে। এই বসতঘরটির চারপাশে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। এই যে আবুল কালাম নামে একজন এখানে থাকতে আমাদের প্রতিবেশী, উনি দীর্ঘ 15 বছর আগে মারা যান এবং ওনার যে স্ত্রী এই পরিত্যক্ত গড্ডার ভিতরে থাকে এবং পরিত্যক্ত গড্ডার ভিতরে এমনভাবে থাকে সেটা হচ্ছে একটা চৌকির উপরে শুধুমাত্র বসার জায়গা আছে, না উনি দাঁড়াতে পারে না লড়তে চলতে পারে। এই 15 বছরে এই ঘর থেকে উনি মলমূত্র ত্যাগ করার জন্য বের হয়েছে কিনা এলাকাবাসী তো দূরের কথা, তার মেয়েও দেখে না। তার এলাকাবাসী অনেক চেষ্টা করেছে তারে বের করার জন্য, বের হয় না। তার মেয়ে, ছেলে, সন্তান, নাতিপুতি সবাই কারোর সাথে যোগাযোগই নাই, সে কথাই বলে না। তবে রহস্যময় এ নারীকে প্রতিনিয়ত খাবার দেন তার মেয়ে লাকি বেগম। অনেক সময় সে খাবারও তিনি ফিরিয়ে দেন। জরাজীর্ণ এ ঘরটি ভেঙে পড়ে যে কোনো সময় ঘটতে পারে এ নারীর প্রাণহানি। এছাড়া লাকি বেগমও চর্মসহ নানা রোগে আক্রান্ত। এই নারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি। আমি মেয়ে, কথা বলে না, আমার সাথে দেখাও করে না, আর কেউ সাথে কথা বলে না, দিলে খায় না দিলে খায় না। এই পরিবারটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমরা সমাজসেবা থেকে তাকে অবশ্যই ভাতার আওতায় আনবো এবং বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনবো। উপজেলা প্রশাসনের সাথে তার ঘরের ব্যাপারে আমরা কথা বলবো এবং তাকে এখান থেকে উদ্ধার করে সুবিধামতো জায়গায় নেওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। সালেহা বেগমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তার পরিবারকে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে। বেলা 12টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়।
পরে মরদেহটি স্বজনদের কাছে তুলে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি কর্মকর্তারা। এছাড়া আজ বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আরও 5 মরদেহ দেশে আসবে। এজন্য স্বজনরা অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে অপেক্ষা করছেন। এর আগে মরদেহগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে পৌঁছায়। সেখানে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগুনে নিহত অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে। গত বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন 2 ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ হারালেন শিক্ষক আরিফুল ইসলাম। 20 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টরকে গত 1 আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমনিরহাট ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন মাদক কারবারিদের 5টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 2টি বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:22 জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করবে। এ সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধে প্রাঙ্গণে ত্যাগ করবেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী এম এ হালিম। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, রাষ্ট্রপতি কখন পৌঁছাবেন কিছু কি জানতে পেরেছেন? আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। রাষ্ট্রপতি মধ্যে এখানে প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা 10 মিনিট আগে জানতে পেরেছি তিনি সাভারের যেটি আমিনবাজার সেটি ক্রস করেছেন এবং তিনি হয়তো 5 মিনিটের মধ্যে এখানে প্রবেশ করবেন। এবং সেই রাষ্ট্রপতির আগমনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় কিন্তু একেবারে ঢেকে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের এই 23তম রাষ্ট্রপতি যিনি গতকাল এই শপথ গ্রহণের পরপরই কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এমনটি আগে জানা ছিল। তার আগমনে কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং সেই সাথে র্যাব এবং সেনাবাহিনী এবং পিজিআর যারা রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে মূল যে ফটকটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং এখানে আশেপাশে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় আমরা বিগত সময় দেখতে পেতাম যে রাষ্ট্রপতির আগমনে কিন্তু মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ থাকতো এবং কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল সেগুলো কিন্তু মহাসড়কে চলাচল রয়েছে এবং রাষ্ট্রপতির আগমনে এই স্মৃতিসৌধের ফটকের সামনে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা তার যতটুকু প্রয়োজন সেইটুকু তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং তিনি 10:10
স্মৃতিসৌধে আসার কথা রয়েছে এবং তারপর পরপরই এখানে যে পরিদর্শন বই সেটিতে স্বাক্ষর করবেন, তারপর তিনি সড়ক পথে রাষ্ট্রপতি ত্যাগ করবেন। সব মিলে এই রাষ্ট্রপতির আগমনে কিন্তু এখানে সাভারে কিন্তু একটি আনন্দ উৎসব আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মাঝে যারা বিএনপির রয়েছেন, এবং সেই সাথে যে ৩৫ বছর পর যে একজন নির্বাচিত রাষ্ট্রপতি, এবং জানেন যে তিনি 255 ভোটে তিনি সংসদে জয়ী হয়েছেন, এবং সেই রাষ্ট্রপতি আজকে কিছুক্ষণের মধ্যে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আসিফ, সাভার থেকে ছিলেন এম এ হালিম। হালিম, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনের দরবার হল শুক্রবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব গ্রহণের সাক্ষী হল এই স্থান। সন্ধ্যা 7:30টায় শুরু হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে বাজানো হয় জাতীয় সঙ্গীত। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ পাঠ শেষে শপথনামায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। এরপর উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন। রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনের দরবার হলে শুরু হয় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও শাসিং প্রোজেরি। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। পরে প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার শপথ নেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2016 সাল থেকে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে যে মির্জা ফখরুলকে দেখেছে দেশ, আজ সে পরিচয়ের বাইরে গিয়ে নতুন করে যুক্ত হলো আরেকটি পরিচয়, সেটি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। রাজনীতির মাঠ থেকে বঙ্গভবনের এই যাত্রায় সামনে এখন নতুন পরীক্ষা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি নিজেকে কতটা রাজনীতির পরিচয়ের বাইরে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন সবার রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতিকূল স্রোতে যিনি কখনো হাল ছাড়েননি, রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতা ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এখন দেশের নতুন অভিভাবক। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হলেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তিত্ব। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে 80-র দশকে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোদমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। 1992 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। উত্তরবঙ্গের এই রাজনীতিক 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে।
2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসনামলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা শারীরিক অত্যাচার। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজপথের উত্তাল মিছিল থেকে শুরু হওয়া যাত্রা আজ পূর্ণতা পেল বঙ্গভবনের সর্বোচ্চ আসনে। নতুন রাষ্ট্রপতির হাত ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাজনৈতিক সহনশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকেরা। চলমান গ্যাস সংকট কোনোভাবেই যেন কাটছে না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ না থাকায় ভোগান্তিতে পড়ছেন চালকেরা। সিএনজি স্টেশনে অপেক্ষার কারণে সময় ও আয় হারাচ্ছেন চালকেরা। প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ায় হতাশ তারা। 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দৌড়া বয়া থাকি। 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মাত্র 100 টাকা 50 টাকা গ্যাস ঢুকে। এইরকম হলে আমরা কেমন গাড়ি চালাবো? মালিকরে জমা দিয়ে আমরা খালি পকেটে বাইক যাই। আর রাত্রিবেলা মাঝে মাঝে আমরা রাত 1টার সময় সিরিয়াল দিই, সকাল 7টা 8টা বাজে যায় রাতে, সেখানে ঢোকে 200 থেকে 250 টাকার গ্যাস। খুবই ভোগান্তি, এটা বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতেছেন একটা দুইটা দিন না, প্রায় একটা মাস ধরে এই অবস্থা। 350 টাকা গ্যাস লাগে, সারা পাইছিল 38 টাকা গ্যাস। তার কীভাবে সম্ভব? গাড়ি কীভাবে চলবে? শুধু যেমন গ্যাস নাই, সেল যেমন কমে গেছে, তেমনিভাবে আমাদের সিস্টেম লস হচ্ছে। অনেক পাম্প সিস্টেম লসের কারণে বন্ধ রাখছে। শুধু পরিবহন খাতেই নয়, সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ফলে রান্নাবান্নায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। সারাদিনে একটা ডিম বাইজা বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। এই যে সকালে ভাত বসাইছে, এখনো পানি গরম হয় নাই। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না। আমরা সাধারণ মানুষ কিভাবে রান্না করে খাবো? আর কারেন্ট না থাকলে আমরা কিভাবে কারেন্টের চুলা কিনে নিয়ে রান্না করবো? হ্যাঁ, তো সিস্টেম নেই। যানবাহন কিংবা বাসাবাড়ি কোথাও এখনো গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। এ সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর মুক্তিযুদ্ধের 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত কালকের ভিতরে আমরা একটা অনেকে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। গুড স্টার্ট। এখন দেখি বাকি আলোচনা প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মন্ত্রীরা। দেশের সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনার লক্ষ্যে কাজ করার কথা জানান তারা। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। কাজে এইটা নিয়ে আপনারা অতিরিক্ত কোনো বিশেষ গুরুত্ব আরোপের কোনো প্রয়োজন আমি দেখি না। 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। পরে তারা শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
শপথ নিয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্যমন্ত্রী করা হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আর মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 500 পরিবার। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে দীঘিনালা, মাইনি ও দীঘিনালা কবাখালী সড়কসহ জামতলী ও হিন্দুপাড়া এলাকায় পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমোহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়ক সহ দীঘিনালা মাইনি ও দীঘিনালা লংদু সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত 24 ঘন্টায় দীঘিনালা 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। দ্বীপ জেলা ভোলাকে সড়ক পথে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি। বৈঠকে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশির মরদেহ বিকেলে বেনাপোল পৌঁছেছে। দুই দেশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে একই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানকে সাতক্ষীরায় দাফন করা হয়েছে। দুপুর 12টার দিকে সাতক্ষীরার কুমড়া স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে মরদেহটি স্বজনদের কাছে তুলে দেয় বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি। চিকিৎসা নিতে গিয়ে 19 আগস্ট রাতে অগ্নিকাণ্ডের শিকার হয়ে 7 বাংলাদেশি প্রাণ হারান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও গতি বৃদ্ধি পাওয়ায় এখন থেকে 2 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। অবশ্যই উনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন এবং আগেও আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও উনি পররাষ্ট্র বিষয়ক কাজ করেছেন। তো অবশ্যই ওনার তো সেই এক্সপিরিয়েন্স আছেই। চট্টগ্রামের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পতেঙ্গা এলাকার হাসপাতাল গেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বন্যার কারণে পিছিয়ে দেয়া আইসিটি পরীক্ষায় অংশ নিতে সকালে বাসা থেকে বের হয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এদিকে নগরের ডবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার পর শাহিদ হোসেন নামের এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। চিকিৎসকদের উপর অব্যাহত হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে চিকিৎসক নিপীড়ন বন্ধ করতে হবে, পাশাপাশি হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, সব হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেডো স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে 10 শ্রমিকের মৃত্যুর ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহ পুনর্বাসনের দাবি জানান তারা। বলেন, এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।